ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মানিক মিয়াজি। বরাবরের মতো আজকেও আমার সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ভিউজ বাংলাদেশের নিউজ এডিটর মারিয়া সালাম। আজ বিশ্বের 180টি দেশের সাথে বাংলাদেশও পালিত হচ্ছে মুক্ত গণমাধ্যম বিশ্ব দিবস। মুক্ত গণমাধ্যম দিবস। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে এবং সারা বিশ্বের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আপনি তো অনেকদিন যাবত এই দেশের গণমাধ্যমে কাজ করছেন, অনেকগুলো পত্রিকায় কাজ করেছেন, অনেকগুলো অনলাইনে কাজ করেছেন, টিভিতেও কাজ করেছেন। এদেশের গণমাধ্যম কর্মীরা কতটুকু মুক্ত এবং স্বাধীনভাবে গণমাধ্যমে কাজ করতে পারছে? এই প্রশ্নটার উত্তর আসলে বরাবরের মতোই, মানে আমি যদি আমার ব্যক্তিগত জায়গায় যাই তাহলে দেখা যাচ্ছে যে 20 বছর একজন পেশাজীবী মানে সাংবাদিক হিসেবে নিজের পেশা যে বেছে নিয়েছি, 20 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। কিন্তু সেই জায়গায় প্রতি পদে পদেই যেটা দেখা যায় যে এই 20 বছর যাবতই কিন্তু এই একটা প্রশ্নই আমরা সম্মুখীন হই যে আসলে গণমাধ্যম কর্মীরা কতটুকু স্বাধীন বা তারা কতটুকু স্বাধীনতা নিয়ে কাজ করতে পারেন। তো আমরা দেখা যায় যে আমাদের বিভিন্ন সরকার আসে বা সরকার পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, নীতিমালা পরিবর্তন হয়, কিন্তু যখন আমরা হাতে কলমে কাজ করতে যাই, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলি, তখন কিন্তু বারবার যে আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়ি। যে চ্যালেঞ্জগুলো ফেস করলে তখন সত্যি কথা বলতে কি নিজেকে মানে ওই অর্থে আমি স্বাধীন বলতে পারি না। আজকে যেই মুক্ত গণমাধ্যম দিবস, এখানে বাংলাদেশের এই বিশ্বের যতগুলো দেশ 180টি দেশের মধ্যে বাংলাদেশের সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 149তম। 149তম, তার মানে আমরা আগের থেকে বেটার অবস্থানে আসছি, 50-এর ভিতরে চলে আসছি। আগের চেয়ে আমরা 16 ধাপ উন্নতি হয়েছে আমাদের। গত বছরের চেয়ে 16 ধাপ উন্নতি হয়েছে। গত বছর আমরা ছিলাম 165তম। আচ্ছা, আবার কিছুদিন আগে গণমাধ্যম কমিশন তার রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট নিয়ে কি বলবেন? হ্যাঁ, এই রিপোর্টটা হওয়ার পরে এটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে এবং তাদের যে রিপোর্টটা অত্যন্ত সুচিন্তিত এবং এটা হচ্ছে যে গণমাধ্যম কর্মী যারা কাজ করেন বা গণমাধ্যমের যে পরিবেশ বা গণমাধ্যমকে একটা নিয়মের মধ্যে আনার জন্য স্ট্রাকচারাল বা যেই ব্যাপারটাই বলেন, এগুলো অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখানে খরচ কমানোর বিষয় এসেছে বা সরকারের যে গণমাধ্যমগুলো মানে সরকার যে সংবাদ মাধ্যমগুলো চালাচ্ছেন আর কি, সরকারিভাবে যেগুলো চলছে সেগুলোকে কিভাবে একই প্রতিষ্ঠানের আওতায় এনে বিভিন্নভাবে পারফর্ম করা যায়, এই বিষয়গুলো এসেছে। মালিকানা নিয়ে প্রস্তাব এসেছে, অনেক রকমের প্রস্তাব এসেছে এবং এগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। আবার অনেকে যারা দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করছেন তারা আবার অনেক ক্ষেত্রে বলছেন এগুলো অনেকটাই মানে বাস্তবসম্মতও না, এরকম অনেকেই মতামত দিচ্ছেন। আবার অনেকে মনে করছেন যে এটা কোনো একটা নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করেছে, কিন্তু গণমাধ্যমে আরও যে বিষয়গুলো দেখার বিষয় ছিল সেই জায়গাগুলোকে এখানে কিছুটা উপেক্ষা করা হয়েছে। মানে এটা হচ্ছে যে বিভিন্ন এটাকে কি বলবো, সংশ্লিষ্টদের মতামতের উপরে নির্ভর করে বিষয়টা আমি বললাম। তার মানে যেই কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেটি যদি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের গণমাধ্যমের আরো কয়েক ধাপ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তো আপনি বলছেন। উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু একই সাথে আবার যারা সংশ্লিষ্ট বা যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, সিনিয়র সাংবাদিক, তারা মনে করছেন যে এখানে অনেক জিনিস বাদ পড়ে গেছে যে জিনিসগুলো আসা উচিত ছিল। যেমন অনেকেই বলছেন যে মফস্বল সাংবাদিকতা যেটাকে আমরা বলি, মানে যেটাকে আমরা বলি যে ঢাকার বাইরে থেকে যারা সাংবাদিকতা করছেন, এখানে তাদের জীবনমান উন্নয়ন বা তাদের চাকুরি নিশ্চিতকরণ বা তাদের বেতন ভাতা একটা যে অবকাঠামোগত জায়গা, সেই জায়গাগুলো উপেক্ষিত হয়েছে। তো এরকম বেশ কিছু জায়গা কথা বারবার আসছে যে এই জায়গাগুলো আসলে উপেক্ষিত। এখানে বেতন কাঠামোটা আসলে এই পরিমাণ কম যে একজন গণমাধ্যম কর্মী এখানে সচ্ছলভাবে জীবনযাপন করাটা তার জন্য আসলে অনেক বেশি কষ্টের হয়ে যায় অনেক ক্ষেত্রেই। তো এই বিষয়গুলোকে আসলে সরকার কিংবা সংশ্লিষ্ট মহল কিভাবে উন্নতি সাধন করলে একজন গণমাধ্যম কর্মী এখানে গণমাধ্যমের জন্যই কাজ করবেন, তিনি আর অন্যদিকে ওনাকে চিন্তা করতে হবে না, এরকম একটা পর্যায়ে কি বাংলাদেশে তৈরি হওয়া আসলে সম্ভব বলে মনে করছেন? আমি মানে একজন সংবাদ কর্মী হিসেবে যেটা মনে করি যে কোনো প্রতিষ্ঠান যদি চান যে আমার প্রতিষ্ঠানের সাংবাদিকদের
কে আমি বেতন ভাতাটা এমনভাবে দিব যাতে তাদের জীবনমানের উন্নয়ন হয়, বা তাদেরকে আর অন্য কোনো পেশার প্রতি বা অন্য কোনো জায়গায় মানে কাজ করতে হবে না, অন্য কোনো আয়ের উপরে মুখাপেক্ষী হতে হবে না, তাহলে তারা হয়তো পারবেন। কিন্তু এখানে যেটা হয় যে আমাদের তো আসলে একটা লাভেরও বিষয় থাকে, যে ব্যবসায়িক একটা হিসেব নিকেশ থাকে। সেই জায়গা থেকে দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানই মানে এমন খরচ বা এমন বেতন করতে চান না। তাদের প্রথম থেকে উদ্দেশ্য থাকে যে বেতনটা যতটা কম দিয়ে কাজ চালানো যায় সেটাকেই তারা গুরুত্ব দেন। এটা তো আসলে অনস্বীকার্য। এবং শহরে যারা চাকুরি করেন সাংবাদিক হিসেবে, বিশেষ করে ঢাকায়, আসলে বিশেষ করে ঢাকায় না, শুধু ঢাকাতেই, মানে ঢাকামুখী যে সাংবাদিকতা, ঢাকায় যে সাংবাদিকতা, সেটা হয়তো বেতন ভাতা এক ধরনের, হ্যাঁ, সেটা হয়তো কোনো রকমে চলে যাওয়া যেতে চলে পারে, যায় হয়তো বা, হ্যাঁ যায়। কিন্তু মফস্বলে যেটা হয় বা ঢাকার বাইরে কিছু বড় শহর যেমন চট্টগ্রাম, বিভাগীয় শহরগুলো ছাড়া আসলে বাকিগুলোতে বেতন কাঠামো একবারে নেই বললেই চলে। আবার সেটা খুবই অনিয়মিত। আবার অনেক তো সংবাদ মাধ্যম এরকম আছে যারা হচ্ছে অসদুপায়ী, মানে তারা হচ্ছে বেতন ভাতা দিচ্ছেন না, উল্টা তারা তাদের যে সহকর্মীরা রয়েছেন তাদেরকে নানাভাবে চাপ তৈরি করছেন, ওইখান থেকে বিজ্ঞাপন সংগ্রহ করা, বা অনেক সময় দেখা যায় যে তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে চাকুরিটা নিতে হয়। তো এটা করতে যে দুই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আমাদের সাংবাদিকতা, যেটা এই কারণে আপনি দেখবেন যে ঢাকা বেসড যে সাংবাদিক, তাদের এটাকে কি বলবো, মানে জীবনমান শুধু না, এটাকে বলবো যে তাদের যে মূল্যায়ন বা তাদের যে এটাকে কি বলবো, তাদের যে স্ট্যান্ডার্ড সেটা এবং মফস্বলের সাংবাদিক বলতে যেটা বোঝায় এই স্ট্যান্ডার্ডটা এক না। কারণ ঢাকায় দেখা যাচ্ছে যে এটাকে একদম পেশাগতভাবে নেওয়া হয়েছে, কিন্তু মফস্বলে দেখা যায় যেহেতু উনি নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন না, ওনাকে অন্য একটা জীবিকার উপরে নির্ভর করতে হচ্ছে। উনি দেখা যাচ্ছে মুদি দোকান করে সেখানে একটা কম্পিউটার নিয়ে বসে সাংবাদিকতা করছেন, বা স্কুলের শিক্ষক সাংবাদিক হচ্ছেন। তার মানে যারা কান্ট্রি বেস বা মফস্বল সাংবাদিক, তারা এটাকে আসলে পার্মানেন্টলি একটা প্রফেশন হিসেবে নেওয়ার মতো এখনো ওইরকম অবস্থা তৈরি হয়নি। আমাদের দেখা যাচ্ছে যে এটা তারা একটা মানে বিকল্প একটা আয়ের ব্যবস্থা হিসেবে নিচ্ছেন। এবছরের যেই মুক্ত গণমাধ্যম, এই মুক্ত গণমাধ্যমের থিমটা কি? হ্যাঁ, এবছর থিম হচ্ছে যে স্বাধীন গণমাধ্যমে এআই এর ভূমিকা। হ্যাঁ, এটা হচ্ছে এই বছরের থিম। এবং এটা নিয়ে মানে এআই নিয়ে তো এখন খুবই এটা একটা আলোচিত বিষয়, এবং গণমাধ্যমে এআইটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এটা আসলে ব্যবহারের ফলে গণমাধ্যম কর্মীরা তাদের চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন কিনা, এই আলাপ আলোচনাগুলো কিন্তু আসলে গত কয়েক বছর থেকে আমরা এটা দেখছি যে আলোচনা চলছে যে গণমাধ্যম কর্মীরা চাকরি হারাবেন এআই যখন চলে আসবে, চ্যাটজিপিটি যখন কাজ করবে। কিন্তু এই যে থিমটাকে নিয়ে এবার এই প্রতিবাদকে নিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে, তো এখানে কতটুকু আসলে প্রভাব ফেলছে এই এআই? এখানে যেটা যে এটা নিয়ে তো আলাপ আলোচনা চলছেই, জাতীয় পর্যায়ে চলছে, আন্তর্জাতিক পর্যায়ে চলছে, এবং আমাদের যে বিগত সরকার আপনি জানেন যে তারাও একটা আইন প্রণয়ন করতে চাচ্ছিলেন এআই বিষয়ক, এখনো সেটা নিয়ে হয়তো কাজ হচ্ছে বা হবে সামনে। এবং আপনি জানেন যে এই স্বাধীন গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এখন কিন্তু ইটালিতে একটা আন্তর্জাতিক গণমাধ্যম একটা সেমিনার চলছে, এবং সেখানেও প্রতিপাদ্য বিষয় কিন্তু আলোচনার, সেটা হচ্ছে এই যে এআই নিয়ে। এখানে যেটা বলা হচ্ছে যে সাংবাদিকতায় এখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এআই ব্যবহার করে আমরা যেমন মানে সাংবাদিকতাকে আমরা একটা উৎকর্ষের জায়গায় নিয়ে যেতে পারি, তেমন আবার এটা দিয়ে আমরা বিভ্রান্তও হতে পারি। বারবার বিষয়টা এটা আসছে যে এই যে যেমন ডিপ ফেক বা একটা ফেক ভিডিও ছড়িয়ে পড়ছে, সেটাকে হয়তো এরকম কিন্তু হয়েছে যে একটা ফেক ভিডিও বা একটা ফেক ছবি, এটাকে আমরা সত্য মনে করে মূলধারার যে গণমাধ্যম তারা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখে চেক না করে, ভেরিফাই না করে প্রকাশ করে ফেলছে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। তো এটাকে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আবার একই সাথে যেটা মনে করা হচ্ছে যে এটাকে আমরা প্রতিবন্ধকতা না মনে করে আমরা যদি এই এআই প্রযুক্তি এই প্রযুক্তিটা ব্যবহার করে আমাদের যে সাংবাদিকতার দৈনন্দিন যে কাজগুলো, যেমন প্রতিলিপি লেখা বা শ্রুতিলিপি যেটাকে আমরা বলি, শুনে লেখা বা কোনো ট্রান্সলেট করা
বা ভিডিও এডিটিং এর যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি আমরা আমাদের যে ইথিক্স, নৈতিকতা, সেটা বজায় রেখে আমরা যদি ব্যবহার করতে পারি সঠিকভাবে, তাহলে এটা আসলে আমাদের মান উন্নয়নই করবে। হ্যাঁ, এবং এটা সাংবাদিকতার একটা পরিপূরক হিসেবে আমরা কাজে লাগাতে যদি আমরা এআই কে সঠিকভাবে ব্যবহার করতে জানি। তার মানে হচ্ছে যিনি ব্যবহার করবেন ওনার কোয়ালিটি কিংবা ওনার যোগ্যতার উপরও নির্ভর করবে যে এআই কে আমি কিভাবে ব্যবহার করব। এটাই আসলে বর্তমানে আলোচনার একটা সবচেয়ে বড় বিষয়বস্তু, যে আমরা ভবিষ্যতের যে স্বাধীন গণমাধ্যম আসবে সেখানে এআইটাকে আমরা কতটুকু নিজেদের স্বার্থে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তার মানে হচ্ছে একটা যন্ত্রকে আমি যেভাবে ব্যবহার করছি, এটা আসলে একটা যন্ত্র। হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে 16 ধাপ বাংলাদেশ এগিয়ে আসলো, এগিয়ে আসার কেন হঠাৎ, মানে যে এটা আমাদের ওই উন্নতি খুব দ্রুতই হয়েছে বলা যায়, এটা পেছনে আসলে আপনি কি কারণ দেখছেন? এটার পেছনে আমরা যে কারণটা দেখছি, মোটামুটি এগুলো তো, এই সূচকগুলো নির্ভর করে অনেকগুলো মানে এটাকে কি বলবো, অনেকগুলো সূচকের উপরে এটা নির্ভর করে, যে আসলে কি কি মাপকাঠির উপরে নির্ভর করে এই সূচকটা তৈরি হয়। তো বিগত সরকারের আমলে যেটা হয়েছে, যে সাংবাদিকদেরকে যেটা হেনস্থা করা বলেন, গ্রেপ্তার করা বলেন, যেটাই বলেন, সেটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু ওই সংক্রান্ত আইন, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরে এটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এইসব আইনেই গ্রেপ্তার করা হচ্ছিল। তো সেটা কিন্তু একটা সাংবাদিককে হেনস্থা হিসেবে দেখা হচ্ছিল, এই সূচকগুলো ছিল। বর্তমানে যেটা হয়েছে, যে আমার জানা মতে, আমি যতগুলো তথ্য সংগ্রহ করেছি, এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে সেইভাবে আসলে খুব কম সংখ্যক সাংবাদিককেই গ্রেপ্তার করা হয়েছে। গত এক বছর আসলে কার্যত বলতে গেলে ওটা খুব একটা ব্যবহার হয়নি। তবে আরেকটা বিষয় বলে রাখি, যে এই ক্ষেত্রে সাংবাদিকদেরকে মানে এরকম মনে হয়, যে আমি জানি না, আমার সাংবাদিকতার ক্যারিয়ারে আমি এরকম শুনিনি, সর্বোচ্চ মনে হয় 250-র ওপরে সাংবাদিক এখন এই যে হত্যা মামলা, বিভিন্ন ফৌজদারি মামলায় আসামি রয়েছেন। তো এটা আসলে কোন সূচকে পরিমাপ করা হয়েছে সেটা হয়তো আমি এখন এভাবে বলতে পারবো না, আরও মানে বেশি স্টাডি না করে। তো সেই জায়গা থেকে আমার ধারণা, যে এই যে সাংবাদিক হেনস্থার যে বিষয়গুলো, এগুলো হয়তো মানে এগুলো বিবেচনা করেই এই সূচকটা তৈরি হয়েছে, যার ফলে আমাদের মনে হচ্ছে যে আমরা উন্নতি করেছি। এবং যেটা বলা হচ্ছে, যে এখন সংবাদ মাধ্যম আগের চেয়ে অনেক বেশি স্বাধীন। তো এটা সবার একটা মতামত। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এই পরিমাপগুলো ঠিক করা হয়েছে, মাপকাঠিটা। আপনি তো একজন নারী সংবাদকর্মী। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য আসলে অনেক দিন থেকেই গত সরকারগুলো কাজ করেছে, বর্তমান সরকারও কাজ করছে, কিংবা বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নকে মূল্যায়ন করা, গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। একজন নারী সংবাদকর্মী হিসাবে বাংলাদেশে আপনার জন্য কি প্রতিবন্ধকতা দেখছেন? কিভাবে কাজ করলে এই প্রতিবন্ধকতা দূর করে সঠিক গণমাধ্যমে একজন নারী সত্যিকার অর্থে ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন? এটা আমি সবসময় যেটা বলি, যে এই গণমাধ্যমে নারীর যে অংশগ্রহণের বিষয়টি, এটা আসলে বিচ্ছিন্ন কোনো বিষয় না। এটা হচ্ছে নারীর ক্ষমতায়নের যে ধারাটি বাংলাদেশে চলছে, সে ধারারই একটা অংশ। এখানে বাংলাদেশের প্রতিটা সেক্টরে নারীর যদি মানে সেইভাবে উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণমূলক ব্যবস্থা হয়, গণমাধ্যমেও সেটা হবে। হ্যাঁ, গণমাধ্যমের জন্য আলাদা করে যে বিশেষ কিছু হচ্ছে এটা না। এবং আপনি জানেন যে আমাদের এই যে নারী সংস্কার যে কমিশন, তারা কিন্তু গণমাধ্যমের জন্য একটি প্রস্তাবনা দিয়েছেন। সেটা হচ্ছে যে গণমাধ্যমের প্রতিটি স্তরে মানে 50% অন্তত নারী কর্মী যাতে তাদের অবস্থান নিশ্চিত করা হয়, এরকম একটি প্রস্তাবনা তারা দিয়েছেন। এবং সেই জায়গা থেকে আমি এটাকে খুবই ইতিবাচক হিসেবে দেখছি। এটা হলে খুবই ভালো। কিন্তু তার সাথে যেটা হয়, যে আমাদের আসলে অংশগ্রহণের সাথে সাথে আমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করারও একটা বিষয় থাকে। তো সেই দায়িত্ব কর্তব্য পালন করার যে বিষয়টা, এটা আসলে নারী একা চাইলেই যে পারবেন সেটা না। যেমন একজন মানে গণমাধ্যম কর্মী মানে তাকে একটা চ্যালেঞ্জিং পেশায় কাজ করতে হচ্ছে। এখানে কিন্তু কোনো টাইম ফ্রেম নাই। হ্যাঁ, যে আপনি 9টা-5টা অফিস করবেন, বিষয়টা এটা না। একজন সাংবাদিক মানে তাকে আসলে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়ই কাজে যেতে হবে। হ্যাঁ, বা বিভিন্ন রকমের ইমার্জেন্সি সিচুয়েশন থাকে। তো সেই সব জায়গায় পুরুষদের জন্য যেমন নিরাপত্তার একটা ব্যবস্থা রাখা উচিত, নারীদের জন্য কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা উচিত।
হ্যাঁ, যেমন মানে মাতৃকালীন ছুটি বলেন কিংবা বা রাতের সন্ধ্যার পরে, পরে যে সময়গুলো আছে। তো এই এই জিনিসগুলো আসলে সামাজিকভাবে কিন্তু তৈরি হয়। হ্যাঁ, একজন নারী সাংবাদিক, উনি দেখা গেল রাত 1টার সময় বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন সংবাদ সংগ্রহের কাজে, বা সংবাদ সংগ্রহ করে বা নিজের মানে দায়িত্ব শেষ করে উনি রাত 2টায় বাড়িতে আসছেন। এটা কিন্তু সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ারও একটা বিষয় থাকতে পারে। এখন এই বিষয়টা খুবই মানে এটাকে কি বলবো, স্বাভাবিক হয়ে এসেছে। এখন কিন্তু আর কেউ এটা নিয়ে অতটা বেশি মানে মাথা ঘামান না। কিন্তু আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, আমরা যখন নাইট শিফট করেছি বা লেট নাইট কাজ করেছি, আমাদেরকে কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোর বা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। পরিবারকে হয়তো কোনোভাবে আমরা বুঝিয়ে বের হতে পেরেছি, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজন, তারা কিন্তু কিছুটা নেতিবাচকভাবেই বিষয়টিকে দেখেছেন। তো এই যে আমাদের যে মাইন্ড সেট আপ, এই জায়গা থেকেও বের হতে হবে। মানে সংবাদপত্র যদি নারীর সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হয়, আর একটা বিষয় হচ্ছে ওই একই মানে সামাজিক এই চিন্তা মূল্যবোধের জায়গাটারই, যেটা হচ্ছে আমার যারা পুরুষ সহকর্মী, তাদেরও চিন্তা ভাবনার জায়গাটা একটু পরিচ্ছন্ন হতে হবে, একটু আলাদা হতে হবে। হ্যাঁ, এটা তো না হলে আসলে আইন করে এটা অতটা সম্ভব না। কারণ আপনি আইনের চেয়ে বেশি জরুরি আপনি হচ্ছে যে তাকে যদি মানসিকভাবে এবং সামাজিকভাবে সুরক্ষা এবং সম্মানটা নিশ্চিত করা যায়, তাহলে আমার মনে হয় যে নারী সাংবাদিকরা আরো বেশি আগ্রহী হবেন কাজ করতে। আপনার নারী সাংবাদিকরা এদেশে আসলে একজন সংবাদকর্মী, একজন পুরুষ সংবাদকর্মী যেই ধরনের কাজ করছেন, যেভাবে কাজ করছেন, এখানে কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন না। একজন নারী সংবাদকর্মী সেভাবে নিরাপত্তাহীনতায় ভুগবেন না বলে আমরা আশা করছি। আপা, আসলে আমাদের আজ যদি নতুন কিছু অ্যাড করতে না চান, তাহলে আজকের পর্ব আমরা এখানে শেষ করব। তো আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমরা বরাবরের মতোই আগামী দিনে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আলাপ করতে আসতে পারি, বা আমরা আসলে আমাদের চাই যারা আমাদের এই আলোচনাটি শুনে থাকেন নিয়মিত, তারাও কিন্তু আমাদেরকে তাদের মতামত জানাতে পারেন যে তারা আসলে কোন বিষয় জানতে চান, বা গণমাধ্যমের কাছে তাদের যে প্রত্যাশার জায়গা সেটাও কিন্তু আমাদেরকে বলতে পারেন। পরবর্তীতে আমরা সে বিষয়টা নিয়েও আলাপ করতে চাই। হ্যাঁ, আসলে আপা বরাবরই প্রত্যেক পর্বের শেষেই এই কথাটি বলেন যে আপনারা আসলে কি নিয়ে আলোচনা শুনতে চাচ্ছেন, কিংবা আপনারা যদি আলোচনায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমাদের এই যে আলোচনা হয়েছে, এই আলোচনার ভিডিওর নিচে কিন্তু আমাদের লিংক দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মতামত জানাতে আমাদের সেখানে কমেন্টস করতে পারেন। কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কোন বিষয়ে আলোচনা শুনতে চান, এবং আপনারা যদি আলোচনায় অংশগ্রহণ করতে চান সেই কথা আমাদের জানাতে পারেন। সেই কামনা করেই আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিরাপদ।